104% মতো হচ্ছে। বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশ আগে দিত 15%, এখন নতুন করে 37% দিতে শুল্ক দিতে হবে। আপনি বলছিলেন যে আজকে থেকে কার্যকর হয়ে যাচ্ছে। এই যে যত দেশের হয়ে জন্য গিয়ে ইতিমধ্যে হয়ে গেল গত রাতে, মানে আমাদের রাতের মঙ্গলবার রাত হয়ে 12:01 যখন বুধবার শুরু হয়। মঙ্গলবার সেটি কি বাংলাদেশ টাইম নাকি ইস্টার্ন ইস্টার্ন টাইম, ইউনাইটেড স্টেটস এর আমাদের পূর্বাঞ্চলীয় সময়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি অবস্থা হবে? বিশেষ করে বাংলাদেশ সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের বাজারে যা রপ্তানি করে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে তৈরি পোশাক, এবং তৈরি পোশাকে বাংলাদেশকে 52% শুল্ক গুনতে হবে। ভারত ছিল আগে 52%, এখন 26। ভারত 26, একই সাথে পাকিস্তানকে 29% দেখা হচ্ছে। বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো, বিশেষ করে ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রতিযোগী, তারপরে ভারত পাকিস্তান আছে। সেই জায়গায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ কি দাঁড়াবে? আবারও আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে কিছু কিছু বিষয় আমরা সত্যি বাজার অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, কাজ করেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। কিন্তু আমরা যদি বলি যে এই ট্যারিফটা নিয়ে কি এফেক্ট হতে পারে বাংলাদেশের উপর, হঠাৎ করে এত বড় ট্যারিফ হলো কেন? বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে বাংলাদেশ কত টাকা ইম্পোর্ট করে আমেরিকা থেকে, তার এগেনস্টে বাংলাদেশ কত টাকা এক্সপোর্ট করে আমেরিকাতে, সেটা আমাদের আসতে হবে। কিন্তু বিষয়টা হলো যে বাংলাদেশ যা আমেরিকা থেকে ইম্পোর্ট করে সেটার তুলনায় বাংলাদেশ যা এক্সপোর্ট করে সেটা বোধহয় অনেক বড় একটা সংখ্যা। অতএব সেখান থেকে বাংলাদেশের মতন দেশ, যেখানে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর আমাদের অর্থনীতি নির্ভরশীল, এবং অর্থনীতি নির্ভরশীল মানে আমাদের হাজার হাজার মানুষ এই গার্মেন্টসে চাকরি করেন, যারা দিন দিন এই গার্মেন্টসের উপর তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের খরচ তারা এখান থেকে আর্ন করেন এবং খরচ করেন। বাংলাদেশের একটি বড় আর্নিং হয় এই গার্মেন্টস থেকে। অতএব এই ট্যারিফ নিয়ে নিঃসন্দেহে যেটা বলা যায় যে বাংলাদেশের, ইতিমধ্যে আপনি হয়তো বা জানেন, গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় বাংলাদেশের গণমাধ্যমে যে সকল সংবাদ এখনো প্রকাশ করা যায় তারা প্রকাশ করেছে যে একটি বড় লেদার গুডসের চালান যুক্তরাষ্ট্র বাতিল করেছে, যুক্তরাষ্ট্রের ক্রেতারা, কারণ তারা কম্পিটিশনে তারা টিকবে না। আপনারা জানেন যে চায়নার যে বিষয়টা ঘটে, চায়না হলো সেন্ট্রাল ইকোনমি। চায়নাতে কোনো ইন্টারনাল চায়নাতে তারা যে প্রোডাকশন তৈরি করে সেটার কিন্তু প্রোডাক্ট কস্ট হিসাবেই তারা এক্সপোর্ট করে না। তারা জাস্ট এখন যেটা চায়না করবে, যেটা আগে হয়তোবা, এটা আমার ধারণা, আমি এক্সপার্ট নই, তারপরেও বলছি যে চায়না হয়তোবা এই কাজটা করবে যেটা আগে ছিল এক্সপোর্ট করার ইনভয়েস প্রাইস $1, তারা যেহেতু এটা হয়ে যাবে এখানে আসার পর $2.04, নিশ্চয়ই চায়না এমন সেন্ট্রাল ইকোনমি হিসেবে এমন কোনো ডাম্পিং করবে যাতে করে সেটা তেমন কোনো বড় এফেক্ট না করে। কারণ চায়না হলো ইকোনমিক্যালি সবচেয়ে বড়, আমি বলবো যে তাদের উদ্বৃত্ত ক্যাপিটাল তাদের কাছে অনেক বেশি, আমি বলছি সরকার হিসাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। অতএব তারা যে কোনো বিষয়কে ইয়ে করে, যেটার জন্য মার্কিন প্রশাসন, বাইডেন প্রশাসন তো নিয়মিত যুদ্ধই করে গেছেন চায়নার সাথে, যে চায়না যাতে তাদের মুদ্রা নিয়ন্ত্রণ করে, মুদ্রাকে ওভার ভ্যালুড না করেন, এবং প্রাইসিং এ বা এক্সপোর্ট প্রাইসিং কোনো ভর্তুকি না দেন, বা যেটাকে ডাম্পিং বলা হয় সে না করেন। কিন্তু চায়না সেই কথা কখনোই শুনেনি। চায়না যেহেতু, কিন্তু বাংলাদেশের ইকোনমি, আমরা বাংলাদেশেই থাকি, বাংলাদেশের ইকোনমি যেহেতু ব্যবসায়ী বা এন্টারপ্রেনার নির্ভরশীল, অতএব এন্টারপ্রেনাররা তো 1 টাকার জিনিস কিনে 50 পয়সায় এক্সপোর্ট করবেন না। 1 টাকার জিনিস প্রোডাকশন 50 পয়সায় এক্সপোর্ট করার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের সরকারের যে রিজার্ভ বা সরকারের কাছে কোনো পয়সা নেই। অতএব সবচেয়ে এফেক্ট যেটা হবে সেটা বাংলাদেশের জন্য। আমরা যারা প্রতিদিন এই বিষয়গুলো চোখের সামনে দেখি, পড়ি, এবং হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্টের যখন এই সকল নিয়ে আলাপ হয় তখন বুঝতে পারি যে আসলেই আমাদের জন্য একটা বিরাট অশনি সংকেত সামনে। এটার একটা পেছনের একটু জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমরা একটা অপরিণামদর্শী জাতি। কিভাবে অপরিণামদর্শী জাতি?
যে আমাদের দেশের ক্ষমতার পালাবদলের যে প্রচেষ্টা বা প্রচেষ্টা নয়, প্রতিযোগিতা, সেখানে আমরা সমস্ত বিষয় ব্যবহার করি। নিজের দেশকে অসম্মান হয়ে যাক, ক্ষতি হয়ে যাক, সে সকল ব্যবহার করি। সেই অনেক আগে থেকেই বাংলাদেশে যখন আমেরিকাতে জিএসপি সুবিধা ছিল, তখনকার বিরোধী দলেরা এখানে লবিং করেছেন ওয়াশিংটন ডিসিতে, যাতে জিএসপি সুবিধা বাতিল করে দেওয়া হয় বাংলাদেশের জন্য। এবং সেই জিএসপি সুবিধা কিন্তু এক সময় এসে বাতিল হয়ে গেল। তারপর এখনকার যে এই ঘটনাটা যে এটা ঘটছে, যে লিবারেশন ডে হিসাবে যুক্তরাষ্ট্র যে এই ঘটনাটা ঘটালো আন্তর্জাতিকভাবে, এখানে 184 কান্ট্রিজ। তাহলে বাংলাদেশ বাতিল না কেন সেখান থেকে কেন আগেই বাংলাদেশের প্রশাসন যোগাযোগ করতে পারলেন না, যে দেখুন আমাদের অর্থনীতি, আমাদের 18 কোটি মানুষের দেশে আমরা যে ইয়ে করি, এখনো বাংলাদেশ যে ভালো পজিশনে আছে অর্থনৈতিকভাবে, যেই পজিশন তৈরি করা আছে, সেটাকে রক্ষা করতে হলে আমাদের সাথে আপনাদের এই বাণিজ্যিক যে ট্যারিফ আপনারা ইয়ে করবেন, তাতে বাংলাদেশের চরম ক্ষতি হবে। প্রয়োজন বোধে আমরা কি ব্যবস্থা নিতে পারি আপনি ট্যারিফে, কারণ বাংলাদেশের এখানে দূতাবাস রয়েছে, দূতাবাসের তো এইগুলোই কাজ। আগামীকালকে যে ঘটনাটা ঘটবে, এটা তো আমরা ওভারনাইট জানি না, আমরা তো জানি অনেক আগে থেকে। ডোনাল্ড ট্রাম্প তো নির্বাচনের সময় উনি নির্বাচনী ম্যানিফেস্টোতে উনি এটা বলেছেন যে আমরা এই আমেরিকা সকলের এক্সপোর্টের সর্বরাজ্য হবে, অথচ আমাদের গুডস তোমরা বেশি দামে, চড়া দামে তোমাদের দেশে নিয়ে তোমরা আয় করবে। কারণ সরকারের একটা বড় আয় হলো ট্যারিফ থেকে, সকল সরকারের সবচেয়ে বড় আয় হলো ট্যারিফ থেকে। কারণ $1 গুডস যদি আজকে আমি ইম্পোর্ট করি, আর যদি আমাকে আরো $1 দিতে হয়, এটা সরকারকে দিতে হবে আলটিমেটলি। তখন আমি ব্যবসায়ী হিসেবে বাজার থেকে নিয়ে আসবো। বাজার মানে জনগণ এটার ভুক্তভোগী হবে। কিন্তু যেটা হলো যে রাজায় সংঘর্ষে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি আমি দেখতে পাচ্ছি খুব কালো সময়, খুব অশনির সংকেত। হ্যাঁ, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজার হচ্ছে সবচেয়ে বড় বাজার। আর আপনি বলছিলেন যে ট্রাম্প নির্বাচনের সময় এটি ঘোষণা দিয়েছিল, তাহলে আমি এই যে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তারাও বেশ সময় পেয়েছে। এই গেল সপ্তাহে ট্রাম্প প্রশাসন থেকে ট্রাম্প এই নতুন করে শুল্ক আরোপের ঘোষণাটি দিয়েছে, অনেকটা সময় পেয়েছিল কেন, এবং এখানকার দূতাবাসের কথা বলছিলেন যে তারা জানে, তাহলে সেখানে তারা কেন যোগাযোগ করলো না? বা এটিকে কি একরকমের কূটনৈতিক ব্যর্থতা বলা যাবে, নাকি কোন রকমের প্রচেষ্টাই ছিল না? আমরা তো জানি যে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ এবং আন্তর্জাতিক লবিং এ তিনি বেশ এগোনো। তাহলে কি ঘটেছিল? কারণ আমাদের বাংলাদেশ থেকে রপ্তানির মধ্যে তৈরি পোশাক সবচেয়ে বেশি। আমাদের মূল ফরেন আমাদের বৈদেশিক মুদ্রার বড় খাতি হচ্ছে তৈরি পোশাক, আর একটা হচ্ছে রেমিটেন্স। তো সেইখানে যদি তৈরি পোশাক যদি এরকম সমস্যার মধ্যে পড়ে, একদিকে দেশে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে নানা রকমের হামলার কারণে, সেসব কারণে বন্ধ হচ্ছে, আবার এদিকে এক্সপোর্টও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইখানে এই বিষয়টিকে কিভাবে বলবেন? কূটনৈতিক ব্যর্থতা ছিল, নাকি উদাসীনতা ছিল, না কি ছিল আসলে? আবার আরো আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টা এখানে তুলে ধরবো সেটা হলো যে আন্তর্জাতিক ভাবে প্রফেসর ইউনূসের এই যে ইয়ে ছিল, অবস্থান ছিল, সেটা আন্তর্জাতিক ভাবেই এখন উনি নিজেই সেটা ক্ষুণ্ণ করে বসে আছেন। এর কারণটা হলো যে উনি নিজকে বলেছেন উনি বড় গেম প্লেয়ার সামথিং লাইক দ্যাট। উনি বলেছেন যে হাজার কোটি টাকার ইনভেস্ট চলে আসবে বাংলাদেশে যখন উনি ক্ষমতা আরোহণের পরপরই বন্যা হয়। আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান ইনভেস্টমেন্ট আমরা সেখানে দেখিনি। যেহেতু ওনার সাথে কোনো আমি আবারও বলি যে রাজনৈতিক শক্তি, আপনি কিন্তু এক রাতে একটা পার্টি করি রাজনৈতিক শক্তি হিসাবে দাঁড়াতে পারেন না। আপনাকে রাজনৈতিক শক্তি হতে হলে ঐতিহাসিকভাবে আপনার দীর্ঘ সময় জনগণের সাথে কাজ করতে হয় এবং সেটার প্রেক্ষাপট তৈরি করতে হয় রাজনৈতিক শক্তি। তাতে ইউনূস সাহেব যে কাজটি করছেন সেটা হলো অনেকটাই হলো গায়ে মানে না আপনি মোরাল অবস্থা। কারণ হলো উনি মনে করেছিলেন, হ্যাঁ, যে উনি মনে করেছিলেন যে ওনার যে আন্তর্জাতিক পরিচিতি রয়েছে তার মাধ্যমে একটি রাষ্ট্র ক্ষমতা আরোহণের পরপরই সবাই মিলে ওনাকে বলবে বাহ এখানেই তো ইনভেস্ট করতে হবে। কিন্তু ইনভেস্টমেন্ট এবং এই বাহ এটা দুই জিনিস। যেখানে নির্বাচিত সরকার থাকবে না,
যেখানে সিকিউরিটি থাকবে না, নিরাপত্তার কথা বলছি, সাধারণ মানুষের নিরাপত্তা, এবং যেখানে হাজার দৃশ্যমান যে বিষয়গুলোকে। আপনাকে একটু একটু সাহায্য করবো একটু দিয়ে, যে আপনি যখন বিনিয়োগের কথা বলছিলেন, বিনিয়োগ আসবে কখন? যখন এক ধরনের নিরাপত্তা দেখবে, রাজনৈতিক নিরাপত্তা দেখবে। বাংলাদেশে কি সেই নিরাপত্তা আছে? এখন প্রতিদিন রাজনৈতিক অস্থিরতা, প্রতিদিন শিল্প কারখানা ভাঙা হচ্ছে, বাড়ি ঘর ভাঙা হচ্ছে, এবং এই দুই একদিন আগে বাটা এবং কেএফসি দোকানপাট ভাঙচুর, লুটপাট হলো। এইরকম পরিস্থিতিতে কি বিনিয়োগ আসবে? এবং বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন চলছে যেখানে, সেই অবস্থায়, এবং সরকার এই জায়গাগুলোতে কোনো ব্যবস্থাও নিতে পারছে না। শামীমা দৌলা, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বিষয়টা আবারও তুলে ধরার জন্য। দেখুন, অপরিণামদর্শিতার চরম প্রকাশ। একদিকে উনি বিনিয়োগের জন্য বাংলাদেশের মানুষের, বাংলাদেশের যারা কর পে করেন বা বাংলাদেশের টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন করছেন, সেই সময় সারা বাংলাদেশ ব্যাপী, আমি এই বিষয়টা খুব সুস্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশ ব্যাপী বলা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো বা এই দোকানগুলো হলো জুইশ মালিক। আপনি যখনই জুইশ বলে কোনো কিছুকে আক্রমণ করবেন, এমনকি মৌখিক আক্রমণ করবেন, এটা হলো অ্যান্টিসেমিটিজম। এবং এই অ্যান্টিসেমিটিজমের যে প্রবল প্রকাশ কালকে আসিফ নজরুল সহ করলেন। আসিফ নজরুল কিন্তু কেএফসির একটা কেএফসির ভাঙচুরের একটা পোস্টকে উনি বলা যায়, উনি ফেসবুকে পোস্ট দিয়ে উস্কানি দিয়েছেন। অতএব এটা আমেরিকা তথা ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দারা কিন্তু এটা এক মুহূর্তের জন্য দেখছে না, কারণ আন্তর্জাতিক মাধ্যমগুলো, অর্থাৎ আমরা যদি বলি আন্তর্জাল, সেখানে এমন ভাবেই অনেক কিছু তৈরি করা যে সেগুলো কিছু কিছু শব্দ বা কিছু কিছু করে পোস্টার বা ছবি যখন প্রকাশিত হয়, তখন অনেকেরই অনেকের কাছে ইনফরমেশন গুলো চলে যায়। যেমন নাজিদের সিম্বল প্রদর্শিত হয়েছে, যেমন কি জানি বিন লাদেনের, হ্যাঁ, থ্যাংক ইউ, বিন লাদেনের ছবি সেখানে র্যালিতে দেখানো হয়েছে। এই সমস্ত কিছুই হলো অ্যান্টি আমেরিকান এবং অ্যান্টিসেমিটিজমের প্রকাশ। অতএব আমরা যেখানে যুদ্ধ করব, আমরা যেই জিনিসটা যুদ্ধ করব, মানে আমরা যেখানে, আমি বলছি যুদ্ধ করাটা শব্দটা হবে আসলে আমরা যেখানে ডিপ্লোম্যাটিক্যালি যুদ্ধ করব, ডিপ্লোমেসি চালাবো, আমেরিকা যাতে আমাদের উপরে ট্যারিফ না দেয়, সেটা না করে বর্তমান বাংলাদেশের অসাংবিধানিক সরকার তিনি আসলে ক্ষমতাকে ধরে রাখার জন্য উনি প্রতিদিনই বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, ছবি দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাচ্ছে যে বিষয়গুলো, সেই সকল বিষয়গুলো উনি কিন্তু একদমই নজর দিচ্ছেন না, কারণ এটা ওনার এজেন্ডা নয়, এবং এটা বাংলাদেশের জনগণের জন্য প্রচন্ড দুঃখজনক। আর পৃথিবীর সকল রাষ্ট্রই কোনো স্থিতিশীল গভর্নমেন্ট ছাড়া, ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া সেই রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক কোনো বিষয়ে আগ্রহী থাকে না কাজ করতে। আর বিনিয়োগ তো হলো কোনো রাষ্ট্রের বিনিয়োগের চেয়ে যে প্রাইভেট বিনিয়োগগুলো, সেখানে যখন অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে, রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো অস্থিতিশীল, সেখান থেকে তারা বিনিয়োগ ফিরিয়ে নেবে। যেটা এই পরিসংখ্যানটা কেউ বলছে না, আনছে না। ৭১% বিনিয়োগ বাংলাদেশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যে গত ৮ মাসে। এইটার একটি উদাহরণ আমি আপনার সাথে লিঙ্ক আপ করিয়ে দিই। শ্রীলঙ্কা এক সময় ছিল গার্মেন্টস এর সুপার পাওয়ার। শ্রীলঙ্কাতে যখন গৃহযুদ্ধ শুরু হয়, তখন থেকে শ্রীলঙ্কা এসবগুলো হারাতে থাকে, এবং শ্রীলঙ্কার যে সমস্ত অর্ডার জিনিসগুলো বাংলাদেশে চলে আসে। এখনকার বাংলাদেশের অবস্থা সেই পথেই যাচ্ছে, এবং এটার জন্য সম্পূর্ণভাবে আমরা মনে করি যে যারা এটা নিয়ে বিশ্লেষণ করবেন ভবিষ্যতে বা করছেন, তাদের কাছ থেকে যতটুকু জানি, আমার ব্যক্তিগত বিশ্লেষণে আমি মনে করি এটার জন্য সম্পূর্ণ দায়ভার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকেই নিতে হবে, এবং ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে নেওয়া উপর বর্তাবে। সেই সাথে ওনার যে বাণিজ্য উপদেষ্টা অথবা আইন উপদেষ্টা, তাদের উপরে বর্তাবে। যদি বলে থাকি যে এই যে বিনিয়োগ পরিস্থিতির ক্ষেত্রে, যে বিনিয়োগ করবে সে তো বিনিয়োগ করবে তার লাভের জন্য, নিশ্চয়ই সেটি কোনো চ্যারিটি না। তো সেই ক্ষেত্রে তার মুনাফার জন্যই করবে। সেখানে সরকারকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হয়, তাকে দেখাতে হয় যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতার জায়গাটি দেখাতে হয়। সেখানে রাজনৈতিক, একে তো নির্বাচিত সরকার নয়, তারপরে দেশে এই রকমের পরিস্থিতি, এবং এই যে একটি অরাজকতা, সেটি নিয়ন্ত্রণেরও কোনো চেষ্টা নাই এবং সরকারের পক্ষ থেকে। মানে এটি কি যে ইচ্ছা করে বাংলাদেশকে ধ্বংস করবার একটা
মানে ইচ্ছাকৃতভাবে এরকম? কারণ এই যে পরিস্থিতি হচ্ছে, সামাল দেবারও কোনো প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাই না। এবং আসিফ নজরুল তিনি একজন উপদেষ্টা হয়ে দায়িত্বশীল জায়গায় থেকে ফেসবুকে তিনি এই ধরনের পোস্ট দিয়ে উস্কাতে পারেন কিনা, যেখানে বাংলাদেশের এই ধরনের জনতাকে ঠেকে রাখা যায় না। তৈরি পোশাক কারখানাগুলোতে নারী শ্রমিকদের গিয়ে, তৌহিদি জনতা গিয়ে যে তাদেরকে হুমকি ধামকি দিয়ে নারী শ্রমিকদের ঘরে বসে দিয়েছে। অনেক তৈরি পোশাক কারখানার মালিক তার ব্যবসা গুটিয়ে ফেলেছেন। অনন্ত জলিলের ঈদের আগে তিনি এক প্রেস কনফারেন্সে আশঙ্কার কথা বলেছেন। এই রকম পরিস্থিতিতে দায়িত্বশীল জায়গা থেকে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা না দেখে বরং উস্কে দেবার ব্যবস্থা, এটি কি আসলে মানে সরকার আসলে কোন অবস্থায় আছে? সরকার কি ইচ্ছা করে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? আমরা যেটা গত ৫ অগাস্টের পর থেকেই প্রতিনিয়ত বলে আসছি, সেই বিষয়টা এখন ইতিমধ্যে পরীক্ষিত। প্রথমত হলো যে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পয়সা ঢালা হয়েছে। এবং সেটার একটি meticulously ডিজাইন যিনি ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ওয়াশিংটন নিউ ইয়র্কে গত সেপ্টেম্বরে উনি স্বীকার করে গেছেন যে এই বিষয়টা আসলে meticulously ডিজাইন, এটা হঠাৎ করে আসেনি। তার অর্থ হলো যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে সকল আন্তর্জাতিক ক্রীড়ানক রয়েছেন তারা হয়তোবা রাজনৈতিক কোনো শক্তির সরাসরি সাপোর্ট না পেয়ে তারা অরাজনৈতিক শক্তির পেছনে গিয়েছেন। যেমন এটা ইতিমধ্যে আর এটা বলার অপেক্ষা রাখেই না যে এর সাথে যুক্ত ডক্টর ইউনূস সাহেব নিজে। তার পরবর্তীতে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক বা আমাদের প্রতিবেশীদের দিকে যদি তাকাই, তাহলে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের কে বাংলাদেশ বানিয়ে দাও। প্রধানমন্ত্রীর কাছে অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আমাদের আর কিছু লাগবে না, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। দেখুন, এটাও আমাদের জন্য একটি বলবো যে পয়েন্ট, যে পয়েন্ট থেকে অনেকেই আমাদেরকে ঈর্ষা শুরু করে যে এটাকে তো থামাতে হবে, এটা তো ভাঙতে হবে। এই ভাঙার কাজটি আমার মনে হচ্ছে বর্তমান সরকার করছেন। কারণ বর্তমান সরকার উনি নিজেরাও জানেন, নিজে স্বীকারও করেছেন যে এটা একটি সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন সরকার, এবং ওনাদের যদি ক্ষমতা দীর্ঘ সময় ধরে রাখতে হয় তাহলে তো নির্বাচনের দিকে ওনারা ধাবিত হয়ে পারবেন না, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে দুইটি রাজনৈতিক দল সমশক্তি নিয়ে সবসময়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়, এটা ভারতে হচ্ছে, এটা যুক্তরাজ্যে হচ্ছে, যে দুইটি রাজনৈতিক শক্তি ক্ষমতার জন্য তারা প্রতিযোগিতা করে এবং সুস্থ প্রতিযোগিতা করে। সেই হিসাবে অর্থাৎ বর্তমান সরকার তাদের নিজের দেশটাকে তাদের প্রাইভেট কোম্পানি হিসাবে ব্যবহার করছেন এবং প্রাইভেটলি তাদের প্রাইভেট সুবিধাগুলো নিচ্ছেন। যেমন আপনি ডক্টর ইউনূসের যদি উদাহরণ দেন, আপনার কাছে নিশ্চয়ই লিস্ট আছে, গত ৮ মাসে উনি কতগুলো নিজের প্রতিষ্ঠানগুলোর জন্য উনি কি কি করেছেন। এটা আমি আবার রিপিট করতে চাই না, সকলেই ইতিমধ্যে জানেন। একটা নতুন ইউনিভার্সিটি সহ, তারপরে নগদ বিকাশের প্রতিদ্বন্দ্বী হিসাবে আরেকটি এরকম সংস্থা, সমস্ত কিছু উনি গ্রামীণ নামে এসবগুলো করছেন। উনি নিজে জানেনও, যেহেতু উনি পড়াশোনা করেছেন, সেই জন্য জানেন যে এসবগুলো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যুক্ত। জনস্বাস্থ্য, সন্ত্রাস মোকাবেলা, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন, এসবগুলোতে ওনার লক্ষ্য নেই। আর ওনার মৌলিক লক্ষ্যটাই হলো, আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে মোদী সাহেবের সাথে যখন উনি দেখা করে যে উপহার বা উপঢৌকন দিলেন, সেই ছবিটা উনি 2015 সনের মোদী যখন ওনাকে বোম্বেতে একটা অনুষ্ঠানে পুরস্কার দিয়েছিলেন। কিন্তু উনি ওই মেটিকুলাসলি ডিজাইনের টাকা দিয়ে যে বড় একটি বই প্রকাশ করেছেন জুলাইয়ের বিভিন্ন ছবি দিয়ে, সেটা কিন্তু উনি পৃথিবীর সব জায়গায় নিয়ে দিয়ে দেন, কিন্তু মোদীকে এটা দেননি। তার অর্থ হলো উনি একজন সত্যি লগ্নি ব্যবসায়ী, যেটা ওনার পারিবারিক ভাবে ওই লগ্নি ব্যবসার সাথে ওনারা যুক্ত, এবং উনি চেষ্টা করছেন সেই একই টেকনিক খাটানোর জন্য। উনি নিজেকেই বলেছেন যে আমার নিয়োগকারী হলো এই ছাত্ররা, তারা ছাত্র নয়, আবারও বলছি, তারা সন্ত্রাসী। তারা যখন শুরু হয় এই আন্দোলন, তখন থেকে আমরা বলে আসছি এরা ছাত্র নয়। ছাত্ররা যখন নেমেছে তখন আসলেই ছাত্রদেরকে মিসলিড করে নামানো হয়েছে, এবং এই যে ছাত্র হত্যা করা হয়েছে, সেটাও হত্যা করা হয়েছে ইনসাইড গেম, এবং রাষ্ট্রকে খেপিয়ে তোলে এই ব্যবস্থায় নিয়ে ডক্টর ইউনূস অনির্বাচিত হিসাবে, বা অনির্বাচিত মানে উনি দীর্ঘকালীন সময়ে নির্বাচনবিহীন ক্ষমতায় থাকতে চান। এবং সবচেয়ে খারাপ যে কাজটা হচ্ছে বাংলাদেশের জন্য, যে সবগুলো পয়েন্ট অফ নো রিটার্নে যাচ্ছে,
কারণ আমাদের দেশের গার্মেন্টস এর উপর যে অবস্থা 37% প্লাস 15% যে শুল্ক দিতে হবে, সেখানে আমাদের গার্মেন্টস এর যে আপনি জানেন বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী মেয়ে যারা কখনোই কোনো আর্নিং সোর্স ছিল না, সেই আর্নিং সোর্স বাংলাদেশ গভর্নমেন্টরা করে গিয়েছিলেন এবং সেই সকল মেয়েদেরকে উপর নির্ভরশীল ছিল হাজার হাজার পরিবার। এবং মেয়ে বললেই বাংলাদেশে যে পরিবারের জন্য একটা বোঝা সেটা কিন্তু ছিল না, যে অনেকে মেয়ে হয়েছে বলে অনেক অনেক পরিবার, আমি বলছি অসচ্ছল পরিবার, তারা ভবিষ্যতে তাদের একজন আর্নিং মেম্বার হিসাবে দেখতেন। সেইটাকে ধ্বংস করে আমি খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে এই সকল মেয়েরা এখন না ঘরে থাকতে পারছে না বাইরে যেতে পারছে। বাইরে থাকতে পারছে। আমারই এই শোতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বলেছিলেন যে আজকে মেয়েদের কর্মহীন করে ঘরে ঢুকে দেওয়া হয়েছে। এই মেয়েদের এখন তাদের কর্মসংস্থান নাই, অর্থ কষ্টে তারা এখন যেটি করছে, যে এটি তিনি না, আরো সংবাদে হয়েছে যে সেই নারীরা এখন নিজেকে সেল করছে পেটের দায়ে। সেই অবস্থাটি কিন্তু তৈরি করেছে ডক্টর ইউনূস। এবং নারীর ক্ষমতায়ন কিভাবে হয়েছিল সে এই লাস্ট দশকে উচ্চ পর্যায়ে যেমন হয়েছিল, একদম তৃণমূল পর্যায়ে কিন্তু নারীর ক্ষমতায়ন হয়েছিল এবং তাদের বৈচিত্র্যময় কর্মসংস্থান। তৈরি পোশাক কারখানার পাশাপাশি কিন্তু নারীরা অটো রিক্সা চালাতো, আমি দেখেছি, তারা মুদি দোকান চালাতো, তারা ফোন ফ্যাক্সের যে ফ্লেক্সি লোডের দোকান, এই জিনিসগুলো ছিল। এখন কিন্তু কি ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, নারীরা এখন বের হতে পারছে না, নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অর্ধেকের বেশি নারীদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ইউনূস কোন দিকে নিয়ে যাবে। এখন আরেকটা বিষয় জানতে চাই যে ভারতের জন্য 26% বাড়তি শুল্ক আরোপ করার পরও তাদের নেগোসিয়েশনের সুযোগ আছে, কিন্তু বাংলাদেশে সেটি নাই, বা সেই জায়গা থেকে সেই অবস্থাও নাই। আবার এই অবস্থাতেই বিডার নির্বাহী চেয়ারম্যান বলছেন যে এতে আমাদের নাকি রপ্তানি আরো বাড়বে। কি মনে হয়? আসলে বিডার চেয়ারম্যান এই বক্তব্যটা নিয়ে আলোচনা করার আসলে আমার কোনো তৃষ্ণাই জাগে না। কারণ হলো যে সমস্ত মানুষগুলো যারা বিষয়গুলো সম্বন্ধে কোনো জ্ঞান রাখেন না, যেহেতু তাদের জ্ঞান বলতেই নেই, আমি বলবো তাদের এই সকল আলোচনা, বাংলাদেশে তো এখন মন্ত্রণালয় কারা চালাচ্ছে, তাদের কোনো যোগ্যতা রয়েছে মন্ত্রণালয় চালানোর? আমি প্রফেসর ইউনূসের কথা বলবো, রাষ্ট্র পরিচালনার ওনার কোনো যোগ্যতা রয়েছে? নিশ্চয়ই নেই। অতএব ওনাদের যে ধারণা, যে কথা, সেই কথাগুলো এটা ম্যাজিক কি, ইউনূস ম্যাজিক। হ্যাঁ, একটা কথা আমি এখানে শেয়ার করতে চাই, সেটা হলো ইউনূস যখন ক্ষমতা আরোহণ করলেন তখন আমার সাংবাদিক বন্ধুরা বিভিন্ন দেশের, এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের সাংবাদিক বন্ধুরা বললেন যে ও দিস ইজ ডক্টর ইউনূস, গিভ হিম টাইম, উই নো হিম। আমি সংশয়টা নিজের ভিতরেই রাখলাম আর বললাম না, কিন্তু তারাই আমাকে পরে সারেন্ডার করলো, বা সারেন্ডারের কথাই বলছি। তারাই বললো দিস ইউনূস উই নেভার নো, আমরা এই ইউনূসকে তো চিনি না। অতএব এই ইউনূস সাহেব দেখুন, ওনার উপদেষ্টা মন্ডলী তো যে সৃষ্টি করলেন, সেই উপদেষ্টা মন্ডলীতে যে সকল মন্ত্রণালয়গুলো প্রতিদিনের বাংলাদেশ বা আন্তর্জাতিক পর্যায়ে কি কাজ করবে, বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে কি কাজ করবে, সেই উপদেষ্টা মন্ডলীর এক একজনের যদি আপনি যদি ইচ্ছা করি এক একজনের পোর্টফোলিও আপনি সামনে নিয়ে আসুন, মানে ব্যক্তি আগের হওয়ার আগে, উপদেষ্টা হওয়ার আগে, তাহলে আমাদের অবাক হতে হয় যে এইভাবে কি একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে? অবশ্যই হতে পারে না। আর এটা এনজিও নয়, উনার এনজিও থেকে কর্মীদেরকে বিভিন্ন জায়গায় উপদেষ্টা, উপদেষ্টার অমুক সহকারী, তমুক সহকারী, সবগুলো নিয়োগ করে তার রাষ্ট্রের চরম টাকা খরচ হচ্ছে, কিন্তু রাষ্ট্রের কোনো কাজ হচ্ছে না। এখন ফিরে আসি আপনার যে আমাদের কোনো উপায় আছে কিনা। দেখুন, যুক্তরাষ্ট্রের দূতাবাস হলো, যুক্তরাষ্ট্রে পৃথিবীর সকল দেশের দূতাবাস আছে এবং সকল দেশের দূতাবাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে। তার সাথে সাথে নিউ ইয়র্কে কনসুলেট থাকে, অন্যান্য অনেক বড় শহরগুলোতে কনসুলেট থাকে, এবং বাংলাদেশেরও রয়েছে। এটা বাংলাদেশ সরকারের একটি বিরাট খরচ। তাদের কাজ কি? তাদের কাজ হলো যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন বিষয়, যেটা ইস্ট এশিয়ার জন্য অথবা সাউথ এশিয়ার জন্য অথবা বাংলাদেশের জন্য আগামী কিছুদিনের মধ্যে প্রযোজ্য হবে, সেই সকল বিষয় নিয়ে তাদের কাজ করা, এটি হলো মৌলিক কাজ ওদের। আমি আপনার কাছে মাধ্যমে আমি যারা শুনছেন তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি সেই কাজ দেখতে পেলাম? সেটা তো উপায় নেই। এবং বাংলাদেশের যিনি এখন ক্ষমতায় আরোহী, তিনি তো 2016 সনে বলেই ছিলেন যে যখন
যখন প্রথমবারের মতন ট্রাম্প ক্ষমতা আরোহণ করেন, তখন তিনি বলেছিলেন যে আহ, উম, পৃথিবী পৃথিবীতে একটি রাহুগ্রাস ঘটেছে, যেটা এখন কালো অন্ধকার নেমে আসবে, এটা বলেছিলেন ট্রাম্পকে। অতএব ট্রাম্প এখানে বলেছিলেন। আমি বলি যে কোন সুযোগ কি আছে আলাপ করার ট্রাম্প প্রশাসনের সাথে? অবশ্যই নাই, এটাই আমি মনে করছি। এখন সেই একে তো তিনি ব্যক্তিগতভাবে তার তার অবস্থান এখানে ব্যক্তিগতভাবেই নষ্ট করে রেখেছেন। তারপরে রাষ্ট্রের বা বর্তমানে এখন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, যেভাবেই হোক, জোর করে হোক, যেভাবেই হোক, দখল করে হোক তিনি আছেন। সেই পরিস্থিতি থেকেও নিজের অবস্থান চেঞ্জ করারও কিন্তু কোনো চেষ্টা দেখছি না। বরং তিনি মানে কি মনে হয় আপনার, যে তিনি যেমন বলেছেন তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এই যে সো কল্ড সন্ত্রাসী ছাত্র জঙ্গি, যাদের মাধ্যমে মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা চড়ে বসেছেন, ক্ষমতা দখল করেছেন, সেই ছাত্ররাই যেমন খুশি তেমন ভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তিনি সব ব্যাপারে কিন্তু অনেক প্রোঅ্যাক্টিভ। আওয়ামী লীগের কোথাও কোনো কারো সন্ধান পাওয়া গেলে, কোনো মিছিল হলে সেখানে ধরবার ব্যাপারে কিন্তু তার সরকার অনেক তৎপর, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে কোনো তার সেই তৎপরতা দেখা যায় না। ফলে কি ইউনূস তার নিয়োগকর্তারাই এই ধ্বংস চালাচ্ছে বলেই তিনি এই জায়গাগুলোতে তার কোনো রকমের চিন্তা ভাবনা নাই, মানে ইচ্ছা করে তিনি সেই জায়গাগুলোতে কোন রকমের চেষ্টা বা প্রচেষ্টা চালাচ্ছেন না, কি মনে হয়? এবং নাকি আরেকটি হচ্ছে যে তিনি যখন রাজনীতি করতে চেয়েছিলেন নোবেল পুরস্কার পাওয়ার পরে, সাইফুর রহমান একটি কথা বলেছিলেন যে রাজনীতি এত সোজা নয়, জোবরা গ্রাম থেকে শুরু করিয়া দিলাম, ছেলের হাতে মোয়া নয়। সেটি কি প্রমাণ করছেন কিনা ইউনুস? ইউনুস সাহেবের উপর আমরা যদি আলাপ করি, তাহলে দেখতে হবে ওনার শিশুকাল। ওনার শিশুকালেই উনি ক্রিমিনাল মাইন্ডেড ছিলেন, যে একটি অনৈতিক জিনিস, অনৈতিক অনেক। অনৈতিক হ্যাঁ, যেমন একটি শিশু পত্রিকার লোভ উনি সামলাতে পারেননি, এবং যে পত্রিকাটা ফ্রি পাওয়ার জন্য উনি অনৈতিক চিঠি দিয়ে যে উনি আরেকজনের নাম প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, সেই প্রতারক মানুষটি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে গেলেন। হ্যাঁ, না, এটাও প্রতারণা। অতএব ছোট পর্দায় যেটা এটা বড় করে দেখলে আপনারা দেখতে পারবেন যে ওনার সারা জীবনটাই হলো প্রতারণা, এবং উনি ওনার বইয়ে সেই কথা লিখেছেন। এটা কিন্তু আমার আর আপনার কোন গসিপ নয়, এটা গ্রাম থেকে শোনা নয়। তারপরে রিকনফার্মের জন্য ওনার বাড়ির আশেপাশের লোকদের সাথে, যাদের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়েছিল, তারাও এটা রিকনফার্ম করেছেন। আরেকটা বিষয় হলো তারা পারিবারিকভাবেই লগ্নি ব্যবসায়ী। অতএব এই যে অবস্থান, সেখানে ওনার বাংলাদেশের সরকারের একটি কথা এখানে সবসময়, যদিও উনি এবং একজন ভদ্রমহিলা যে গরিব মহিলাকে নিয়ে গিয়ে উনি নোবেল প্রাইজ দেওয়ার দিনের যে ছবি, সেটা যদি দেখান, যে আসলে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো একটি অধ্যাদেশ এরশাদের মাধ্যমে, একটি অধ্যাদেশের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে, এবং সেখানে উনি একজন ডিরেক্টর হিসেবে চাকরিরত ছিলেন। তারপরের যখন শেখ হাসিনার সরকার আসে, একটা বিরাট অঙ্ক বা সরকার সেখানে ইনভেস্ট করে, এটাই হলো ইতিহাস। এবং তার পরবর্তীতে উনি বিভিন্ন ধরনের মাকড়সার জালের মতন এই গ্রামীণ, ওই গ্রামীণ, তমক গ্রামীণ সমস্ত কিছু করে এই ট্যাক্স বা কর ফাঁকি দিতে শুরু করেন। সেই ট্যাক্স বা কর ফাঁকি দেওয়ার কেসে কিন্তু উনি ঝুলে যান, এবং ব্যক্তিগতভাবে উনি তখন থেকেই এই ওনার আন্তর্জাতিক পরিচিতিকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন না হলে যে ওনাকে জেলে যেতেই হবে। এবং আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে ইন্দো প্যাসিফিক জোনে অনেক বড় বড় রাজনৈতিক গেম হচ্ছে। আপনারা জানেন আরাকানে এখন কি হচ্ছে, আরাকান আর্মির কথা আপনারা জানেন। আপনারা এটাও জানেন কিছুদিন আগে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বাংলাদেশে গিয়েছিলেন, এবং বাংলাদেশে গিয়ে উনি ঢাকা শহরের চেয়ে ওই আরাকান এরিয়াতেই উনি বড় বড় সভা করেছেন এবং ইফতার পার্টি করেছেন, এবং বাংলাদেশের বর্তমান ইলিগাল গভর্নমেন্টকে উনি রিকোয়েস্ট করেছেন যাতে আরাকান অঞ্চলে সুবিধা দেওয়া হয়, বাংলাদেশের উপর দিয়ে যাতে তাদের শিপমেন্ট যেতে পারে বা বিভিন্ন সুবিধা দেওয়া। এইসবগুলো, এই খেলাগুলো কি, এই যে গেমগুলো হচ্ছে, এটাই কি ইউনুসের শক্তি? ইউনুসকে দিয়ে কি অন্য কোনো কিছু হচ্ছে? সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। অতএব ইউনুসের ব্যক্তিগত এজেন্ডা আছে, ব্যক্তিগত এজেন্ডা ছিল গত সরকারের প্রধানের সাথে, এটা ওনার একদম ব্যক্তিগত, এবং সেই ব্যক্তিগত এজেন্ডা উনি এখনো বলে যাচ্ছেন যে যে রিসেট বাটন, তার অর্থ হলো যে বঙ্গবন্ধুকে মুছে দিতে হবে 32 নম্বর ওনার নেতৃত্বেই বলবো, কারণ উনি তখন ক্ষমতায় ছিলেন। 5 তারিখের ঘটনায় আমি তখনই বলেছিলাম একটি অনলাইনে, আমি বলেছিলাম যে উনি ইচ্ছা করেই 3 দিন পরে ক্ষমতা নিচ্ছেন, কারণ যা করার এখন করে নাও, আমি ভবিষ্যতে বলবো যে আমি তো তখন ক্ষমতায় ছিলাম না। যেটা ঘটলো
যে গত সপ্তাহে যখন আমি স্টেট ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে যে ইসলামী আন্দোলন বা খেলাফত আন্দোলনের যে র্যালি হচ্ছে সেটার ছবি দেখাই, তখন ওনার পেইড এজেন্টরা, এমনকি ওয়াশিংটন ডিসিতে আমেরিকান পেইড এজেন্টরা পর্যন্ত এটাকে বিরাট প্রতিবাদ করে। এটা তো আজকের গতকালকের ছবি নয়, এটা 5 তারিখের, এবং তখন ইউনূস ক্ষমতায় ছিলেন না। আমি বললাম হ্যার ইউ গো, হ্যার ইউ গো। এটাই তো আমি চাচ্ছিলাম যে ইউনূস যে 5 তারিখে ক্ষমতায় ছিলেন না, 6 তারিখে ছিলেন না, 7 তারিখে ছিলেন না, তখন যে বাংলাদেশের 400 থানাকে গুড়িয়ে দেওয়া হলো, 3224 জনের উপর পুলিশকে পুড়িয়ে হত্যা করা হলো বা মেরে ফেলা হলো বা গুম করা হলো বা খুন করা হলো, সেইটা উনি দায় নিবেন না। কারণ ভবিষ্যতে যখনই কোনো কথা আসবে বলবে আমি তো তখন ক্ষমতায় ছিলাম না, তখন কে ছিল আমি জানি না। এটা কিন্তু একটা পথ ওনার, কিন্তু এই পথ বেশি দিন যাবেন। কারণ আপনি নিজেই ডিক্লার করেছেন যে আমার কর্তা এই এই ডাকাত শ্রেণী। আমি সকল ছাত্রদের কথা বলছি না, ছাত্রদেরকে মিসলিড করে এই যে কতগুলো অপরিপক্ক, এবং আমি বলবো তারা এখনো স্কুল ইউনিভার্সিটি শেষ করেনি, অতএব এইদের উপর ভরসা করে ইউনূস তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আরেকটা আছে আন্তর্জাতিক খেলা, সেটা কি হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অনেক বড় আর্মি প্রতিনিধিরা বাংলাদেশ ভ্রমণ করেছেন। আপনারা জানেন আগামী 4 দিনের ভিতরে যুক্তরাষ্ট্র থেকে আরো 2 জন যাচ্ছেন পররাষ্ট্র দপ্তর থেকে, তারাও বাংলাদেশের সাথে কি কথা বলবেন আমরা সেটার জন্য অপেক্ষা করব। কিন্তু মৌলিক বিষয়টা হলো ভারত, চায়না এবং যুক্তরাষ্ট্র, এই 3 জনের যে আন্তর্জাতিক ইন্টারেস্ট রয়েছে ইন্দো প্যাসিফিক জোনে, সেটার শিকার যাতে বাংলাদেশ না হয়ে পড়ে। তাহলে যেটা আমাদের সশস্ত্র বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী আমি বলছি আর্মি প্রধান যিনি, তিনি বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসতে হবে। এর চেয়ে স্পষ্ট কথা তো আমরা যারা বাইরে থেকে জাস্ট আলোচনা বা বিশ্লেষণ করি, তার চেয়ে যিনি সরাসরি ভলকার তুর্কে যাকে ব্ল্যাকমেল করতে পেরেছেন যাতে করে 5 তারিখে তারা কোনো ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা না রাখে, অতএব তিনি যখন বলেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হবে, সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে, এর চেয়ে বড় আশঙ্কা আর কি হতে পারে। এবং ডক্টর ইউনূস কিন্তু বিকারহীন মানুষ, এবং ওনার এটাতে কোনো কিছুই আসে যায় না যে বাংলাদেশের মানচিত্র হয়তো বা পরিবর্তন হয়ে যেতে পারে ওর। এবং আপনারা জানেন গত সপ্তাহের কথা বলবো যে আমেরিকান খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন সাংবাদিক লরা, উনি ছবি দিয়ে বর্তমান সরকারের একজন উপদেষ্টা মাহফুজ, ওনার ফার্স্ট নেম লাস্ট নেম বোধহয় আলম, ওনার নাম মেনশন করে এক্সে পোস্ট করেছেন যে উনি বাংলাদেশের এই উপদেষ্টা নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামিক সন্ত্রাস গোষ্ঠীর মেম্বার। এর চেয়ে আর বড় প্রমাণ আর কি হতে পারে যে উনি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন এবং ব্যক্তিগত এজেন্ডা পূরণ করছেন। এই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষের নিস্তার কি এখন এই মুহূর্তে আসলে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদদের কি করণীয়? আমি যদি গান করতে পারতাম তাহলে এই মুহূর্তে আপনার উত্তর হতো ভয় কি মরণে। একটি গান রয়েছে ভয় কি মরণে, বাংলাদেশের মানুষকেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সময় যেমন ঝাঁপিয়ে পড়েছিল, হ্যাঁ আপনি জানেন যে 1971 সনের 16ই ডিসেম্বর 93,000 সশস্ত্র সৈনিক, এবং সেটা কিন্তু একটা খুব বড় এক্সপার্ট সৈনিকেরা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিরোধে প্রশিক্ষিত সেনাবাহিনী, প্রশিক্ষিত সুশিক্ষিত শব্দটাই প্রযোজ্য, ইয়েস। এবং সেটা আমাদেরকেই মাঠে নামতে হবে, আমাদেরকেই প্রতিবাদ করতে হবে, আমাদের যেখানে মব সৃষ্টি করা হচ্ছে সেখানে প্রতি মব সৃষ্টি করতে হবে, ভালো মব সৃষ্টি করতে হবে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী গত কয়েকদিন প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন হচ্ছে রাস্তায়, এবং আমেরিকার প্রায় সকল বড় বড় শহরগুলোতে হয়েছে, কিন্তু কোথাও তো ভাঙচুর হয়নি। কিন্তু বাংলাদেশে কোকাকোলা, বাটা, কেএফসি যেসবগুলোকে বলা হয়েছে যে ইহুদিদের মালিকানায়, যদি এটা ইহুদিদের মালিকানায় হয়ে থাকে তাহলে এটা অ্যান্টিসেমিটিজমে পড়লো, আর যদি মালিকানায় না হয়ে থাকে তাহলে বাংলাদেশে আপনি বিনিয়োগের মিটিং করবেন, টাকা খরচ করবেন, আর অন্যদিকে সমস্ত বিদেশি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে আপনারা নিজেরা উস্কে দিয়ে, উপদেষ্টা আসিফ নজরুল উস্কে দিয়ে আপনারা ধ্বংস করবেন, আর মনে করবেন যে ইয়ে হবে, এখানে বিনিয়োগ আসবে। নয়, বাংলাদেশের মানুষ বারবার প্রতিবাদ করতে জানে, বাংলাদেশের মানুষের এই ইতিহাস রয়ে গেছে। যখনই বাংলাদেশে এই ধরনের কোনো অরাজকতা সৃষ্টি হয়েছে তখন সবসময় বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে এবং ভবিষ্যতেও নেমে আসবে, তারা এটাই আমাদের বিশ্বাস।
বাংলাদেশের মানুষ নামবে, কিন্তু বাংলাদেশের মানুষের একটি নেতৃত্বের ব্যাপার আছে। বাংলাদেশকে পরিকল্পনা করতে হবে। বাংলাদেশে যদি বলি যে বাংলাদেশের বৃহৎ এবং প্রাচীন সবচেয়ে বেশি পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা তিনি যে নেতৃত্বে আছেন, তিনি আছেন ভারতে, এবং বিএনপির দিক থেকেও সে পরে যে বিএনপির দিক থেকেও সেরকমের কোনো ব্যবস্থা নেই। এখন আপনি কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলোর আসলে ঐকমত্য দরকার এবং একটি জায়গায় চলে আসবার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা, যে এখন যে অরাজক অবস্থা সারা পৃথিবীর সাথে, ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবার আগেই কিন্তু সেভেন সিস্টার সম্পর্কে তিনি ক্ষমতা নিতে যাচ্ছেন, তার আগেই ফ্রান্স থেকে সেভেন সিস্টার নিয়ে একটি হুমকি দিয়ে এসেছেন, এবং ভারতের প্রধানমন্ত্রীও তাকে সতর্ক করেছেন কথাবার্তা বলবার বিষয়ে, এবং তার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনেকবার দেখা করবার, অনেক চেষ্টা করবার পরে তিনি একটি বৈঠক তিনি করতে পেরেছেন। তারপরে সেই বৈঠকে আবার মিথ্যাচার করেছেন, এবং তার যেই প্রেস সচিব তিনি মিথ্যাচার করে সমালোচনার মধ্যে পড়েছিলেন। প্রতিবেশী দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাধর এবং বড় রাষ্ট্র যেটি আমাদের প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নষ্ট, এবং কথায় কথায় ভারতকে হুমকি দেওয়া হয়, এবং সেটি খোদ প্রধান উপদেষ্টা নিজে সেভেন সিস্টারকে উত্তপ্ত করবার হুমকি তিনি দিয়েছেন। সেটি কতটুকু ম্যাচিউরড আচরণ হয়েছে, তিনি এরপরে এসে ক্ষমতা নেবেন, তারপরে অনেক মেকআপ করার চেষ্টা করেছেন, কিন্তু কি অবস্থা আসলে, তিনি এই অবস্থা থেকে প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন সেভেন সিস্টার, এবং বিনা উস্কানিতে সেভেন সিস্টার নিয়ে তিনি হুমকি দিয়ে এসেছেন। আচ্ছা, শামীমা দোলাব, খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আমরা এই 8 মাস ধরেই কথা বলছি। আন্তর্জাতিক কিছু রীতিনীতি রয়েছে। রীতিনীতি হলো আইন। আন্তর্জাতিক আইনটা হলো জাতিসংঘের সনদের, আমি যদি ভুল নাম্বার না বলে থাকি তাহলে সেটা হলো 50তম। 50-এ সুস্পষ্ট লেখা রয়েছে যে আগ্রাসন বিষয়টা কি। একটি রাষ্ট্র শুধুমাত্র আরেকটি রাষ্ট্রকে আর্মি দিয়ে আক্রমণ করলেই যে আগ্রাসন হবে সেটা নয়। একটি রাষ্ট্রের যে কার্যকরী প্রধান বা আপনি বলবেন যে এক্সিকিউটিভ প্রধান, তিনি যখন মৌখিক কোনো অন্য রাষ্ট্রের ইন্টারনাল ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেন তখন এটাকে আগ্রাসন হিসাবে বিবেচনা করা হয়, এবং এই আগ্রাসনটা উনি করেছেন আমার মনে হয় 7ই অগস্ট। ভারতীয় একটি টিভি মাধ্যমে উনি ওনার এই ইন্টারভিউ উনি বলেছেন যে বাংলাদেশ সব ব্যাপারে ভারত যদি নাক গলায় তাহলে সেভেন সিস্টার, ওয়েস্ট বেঙ্গল এবং বার্মাতে অস্থিরতা বিরাজ করবে। এটা সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তিনি করেছেন, এবং অবশ্যই ভারত এটাকে রিজার্ভে রেখেছে, কারণ আন্তর্জাতিক আইনে যখন আপনি আক্রান্ত হবেন অন্য দেশ দিয়ে তখন আপনার রিটালিয়েট করার অধিকার জন্মায়, এবং সেটা সিকিউরিটি এই যে পরিষদ রয়েছে সেখানেও এটা কোনো বাধাগ্রস্ত হয় না। উদাহরণস্বরূপ আমি বলি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের একটি পররাষ্ট্র নীতিও আপনার সামনে তুলে ধরি। সেটা হলো ভারতের পররাষ্ট্র নীতি হলো অপরিবর্তিত, যে তারা পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে অনির্বাচিত সরকার তাদের সাথে তারা দ্বিপাক্ষিক কোনো কাজ করেন না। উদাহরণ দিচ্ছি, 1970 সনের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয় এবং আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেয় যে ঘটনাটা ঘটে সেটা আমরা সকলেই জানি। যখন তাজউদ্দিন সাহেবের ভারতের পৌঁছে যান এবং ভারত সরকারের সাথে সহযোগিতার আহ্বান করেন, তখন তা বললেন আপনারা কারা? তা আপনারা কারা মানে আমরা নির্বাচিত, বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত। আর জনগণ দ্বারা নির্বাচিত তবে আপনাদের সরকার কোথায়? এবং তারা মুজিবনগর সরকার গঠন করার পর ভুটান এবং ভারত তাদেরকে স্বীকৃতি দিয়ে এই বাংলাদেশ সরকারের সাথে তারা কাজ করে। দেখুন, আমি ব্যাপারটা তুলে ধরলাম যে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করবেন। তারপরেও 3রা ডিসেম্বর পর্যন্ত ভারত পাকিস্তানের কোনো অংশে, ইস্ট ওয়েস্ট কোনো অংশেই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। কারণ তাহলে হয়ে যেত ভারত আগ্রাসন করেছে। কারণ দেখা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু ভারতের কোনো অঞ্চলে আক্রমণ করেনি। পাকিস্তান ছিল পাকিস্তানের ভেতরের, বাংলাদেশের ভেতরে তারা মানুষকে হত্যা করছে, তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করছে। ভারত আমাদেরকে মুক্তি বাহিনীদেরকে সহযোগিতা করে ট্রেনিং দিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনে সহযোগিতা করছেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বারবার বলছিলেন যে আমি সরাসরি এই যুদ্ধে আমার সৈন্যবাহিনী যুক্ত করতে পারি না, তাহলে যে আন্তর্জাতিক অঙ্গনে তো আমি একজন অ্যাগ্রেসর হিসাবে প্রমাণিত হবে এবং পাকিস্তানের রাইট হয়ে যাবে আমার দেশে আক্রমণ করার। সো আই হ্যাভ টু ওয়েট।
এবং যখন রাষ্ট্রকে উনি খেপিয়ে তুলতে পারলেন এই ডিপ্লোমেসি দিয়ে, আন্তর্জাতিক পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি দিয়ে যখন পাকিস্তান রাষ্ট্রকে উনি খেপিয়ে তুললেন, তখনই পাকিস্তান তার জীবনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ভুলটি করে বসে, যে পশ্চিম থেকে দিল্লিতে তারা আক্রমণ করে বসে বিমান বাহিনী দিয়ে। তখনই প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করেন, নাও ইজ দ্য টাইম, বিকজ আমরা, তখন উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, এবং এটা হিন্দিতে ছিল, যে তিনি বলেন যে এখন আমাদেরকে আক্রমণ করা হয়েছে, আমাদের দেশ এখন যুদ্ধে, অতএব দেশ যখন যুদ্ধে তখন তো ওনারা প্রতি আক্রমণের অধিকার জন্মায়, এবং তখনই ৩রা ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে আক্রমণ চালানো হয়। এবং 16ই ডিসেম্বর, দেখুন ৩রা ডিসেম্বর ইন্ডিয়া সরাসরি আক্রমণ করে আমাদের বাংলাদেশের উপরে, পাকিস্তান আর্মিদের উপরে, এবং 16ই ডিসেম্বর আক্রমণটা কি 6 ডিসেম্বরে ছিল না? ৩রা ডিসেম্বরের পর বলছি। হ্যাঁ, আপনার ৩রা ডিসেম্বর পর, জি, যৌথভাবে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর, ভারত বাংলাদেশ, পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ, এটাকে যা পূর্ব বাংলার যারা আমরা যারা লড়াই করছিলাম আমাদের সাথে স্বাধীনতা ঘোষণা করা আছে, এটা বাংলাদেশ। অর্থাৎ আমি যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি, যে এখানে হলো যে আমাদের এই যে মেটিকুলাসলি ডিজাইনের যে ইমাম, যিনি ইতিমধ্যে প্রমাণিত মিথ্যাবাদী, এবং যিনি দিনরাত বিভিন্ন ভাবে পৃথিবীকে এখনো চেষ্টা করছেন যে উনি ভালো কাজ করছেন বাংলাদেশ নিয়ে প্রমাণ করতে। গতকালকে আমরা দেখেছি যে এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে যারা যারা আন্তর্জাতিক ভাবে যে প্লেয়াররা যুক্ত ছিলেন, তাদের সাথে উনি গতকালকে সকলের সাথেই দেখা করেছেন এবং ছবি পোস্ট করেছেন। কিন্তু মৌলিক বাস্তবতাটাই হলো যে উনি এমন এমন কিছু গর্হিত কাজ ইতিমধ্যে করে ফেলেছেন, যেটার ফলশ্রুতিতে আমরা দেখতে চাই না যে বাংলাদেশে এমন কিছু ঘটুক যে যাতে করে আমরা আরেকটা যুদ্ধে লিপ্ত হয়ে পড়ি। তবে ডক্টর ইউনূসকে আসলেই খুব দ্রুততম সময়ে সরে যাওয়াটাই উচিত হবে। বাংলাদেশের জনগণকেই সেই কাজটি করতে হবে, এবং এই আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষকে। আমাদের প্রায় সময় শেষ, তো আপনার এই কথা দিয়ে শেষ করতে চাই যে ডক্টর ইউনূসকে খুব দ্রুতই তার নিজের জন্য এবং বাংলাদেশকে রক্ষা করবার জন্য, অন্তত বাংলাদেশের চূড়ান্ত সর্বনাশটা হবার আগে তিনি, তার বোধোদয় হবে, তিনি সরে যাবেন। আর না হয় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ একটি আন্দোলনের মতো করে, একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তাকে সরাতে হবে। তা না হলে বাংলাদেশে তিনি আন্তর্জাতিক সম্পর্কগুলো তিনি নষ্ট করছেন, দেশের ভেতরেও তিনি সম্পর্ক নষ্ট করছেন, এবং তার নিয়োগদাতা যেই জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দর্শক, আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব। দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য, এবং অনেক দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কিছু, অনেক তথ্য দিয়েছেন, এবং ঐতিহাসিক অনেক বিশ্লেষণও করেছেন। আপনাকে আবারও নিশ্চয়ই আমরা আমাদের আলোচনায় পাবো আরো কোনো বিষয় নিয়ে। আপনাকে ধন্যবাদ জানিয়ে, এবং দর্শক আপনাদেরকে আবারও বি বাংলার আলোচনায় চোখ রাখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।